চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের বিরুদ্ধে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। জুলাই ঘোষণাপত্রের জন্য মতামত আহ্বান করল সরকার, জানাতে হবে 23 জানুয়ারির মধ্যে। ভ্যাট ও মুদ্রানীতি নিয়ে উদ্বেগ বিএনপির, কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালেন ফখরুল। এবং চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি বললেন জামায়াত আমির, বৈষম্য দূর করার অঙ্গীকার। সবাইকে স্বাগত এশিয়া টিভিতে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আনোয়ার রাজ এবং আমি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা কালীগঞ্জ সীমান্ত এলাকায় গাছ কাটা নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় এই উত্তেজনা চলছে। স্থানীয়রা জানান, সীমান্তে বিএসএফ এর সদস্য গাছ কাটতে এলে বাধা দেয় বিজিবি। এছাড়া স্থানীয়রা অভিযোগ করেছেন, তাদের অনেকের ক্ষেতের ফসল কেটে নিচ্ছে ভারতীয় নাগরিকরা। ভারতীয়দের হামলায় বাংলাদেশের বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ছেড়ে আমাদেরকে যে তীর মেরেছে, আমাদের অনেক জনগণকে তীর মেরেছে। ভারতের বিএসএফ কে নিয়ে কিনা চায়রা নিয়ে এসে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে নিজেদের অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত চাওয়া হচ্ছে। আগামী 23 জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠিয়ে সবাই অভিমত পাঠাতে পারবেন। পরে এসব অভিমত পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা শিগগিরই ঘোষণা করা হবে। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপ করায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে 100টি পণ্যে ভ্যাট বসানোর কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। ভ্যাট আরোপের বিষয়ে এনবিআরের সিদ্ধান্তকে অযৌক্তিক ও জাতীয় স্বার্থ বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। কাউসার আমাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে সকাল রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দিকে যেত, এটা আমরা বারবার করে আসছি। শুরুতেই ভ্যাট আরোপের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা না করে সহজ উপায় গ্রহণ করেছে, যা জনগণের জন্য কল্যাণকর নয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিএনপির কিছু প্রস্তাব তুলে ধরে মির্জা ফখরুল সতর্ক করে বলেন, ভুল নীতিমালা গ্রহণের কারণে দুঃশাসনের মধ্যে পড়বে দেশ। 56,000 কোটি টাকা থেকে প্রায় 3 লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে। 22,000 কোটি টাকা ছাপানো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যে নীতি গ্রহণ করেছিল, শুরুতে তার বিরোধিতা করলেও সেই পথেই হাঁটছে এই সরকার। সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে,
তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব খাতে উন্নয়ন কাজ করা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যাট বাড়ানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্ত চিন্তা বাংলাদেশ। সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি। কোনো প্রতিশোধের রাজনীতি হবে, প্রতিহিংসার রাজনীতি হবে না, বিচার হতে হবে। এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ স্বৈরাচার প্রেসিডেন্ট পাল্লায় পড়ে যাবে। আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই গদবাঁধানো রেটরিক্যাল বক্তৃতা, রেটরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে দলটি কি করবে তা তুলে ধরেন বিএনপির এই নেতা। দেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এখানের উপর আমরা কাজ করছি, যাতে সরকার যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হবে। প্রেস ক্লাবে অন্য একটি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন। তিনি সংস্কারের বিষয়ে উপদেষ্টাদের নানা ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কিছু কিছু উপদেষ্টা আছে যারা বলছেন সংস্কারের পরে নির্বাচন, সংস্কারের ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে? সংস্কার তো রাজনৈতিক দল করে। আমাদের দলের তরফ থেকে 31 দফা সংস্কার, রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা 31 দফা দিয়েছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যেতে হবে। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহীতে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ হয়নি। এসব বন্ধ না হলে সংগ্রাম চলবে। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আমির ডক্টর কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ অন্য নেতারা। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। মিয়ানমারের রাখাইনে বিরাজমান অস্থিরতার কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি 1.5 মাস ধরে বন্ধ রয়েছে। ফলে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, আর ওপারে পড়ে রয়েছে ব্যবসায়ীদের শত কোটি টাকার মালামাল। মোহাম্মদ ফারুকের রিপোর্ট জানাচ্ছেন আরব ইসলাম হিমু। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রভাব পড়েছে বাংলাদেশের সঙ্গে দেশটির পণ্য আমদানি রপ্তানিতে। টেকনাফের স্থলবন্দরে পণ্য আমদানিতে নেমেছে ধস। গত 1 বছরে 90% আমদানি কমে গেছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, শত শত কোটি টাকার পণ্য আটকে আছে ওপারে। এতে করে পথে বসার জোগাড় তাদের। আমাদের ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার উপরে আমাদের মায়ানমারে আমাদের
ইনভেস্ট করা আছে। এদের যুদ্ধের কারণে, অভ্যন্তরীণ যুদ্ধের কারণে আমরা ঠিকমতো ব্যবসায়ীরা আমদানি করতে পারতেছে না, তার কারণে অনেক টাকার লোকসান গুনতেছে। শুধু ব্যবসায়ীরাই নয়, আমদানি রপ্তানি বন্ধে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকরাও। দীর্ঘদিন পর্যন্ত মাল না আসার কারণে আমরা অনেক কষ্টে আছি। প্রায় 800-900 জন লেবার কষ্ট হয়ে আছে। ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে লোকসান গুনতে হচ্ছে সরকারকেও। তবে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। যদি আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা ভালো বোঝাপড়া হয়ে যায়, তখন এই যে জট, এই যে সমস্যা তৈরি হয়েছে আমদানি রপ্তানির ক্ষেত্রে, এই সমস্যাটা দূরীভূত হবে। গেল 2023-24 অর্থ বছরে মিয়ানমার থেকে 68,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হয়েছে 404 কোটি টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় সড়ক না থাকায় কবরস্থানে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। দাফনের জন্য মরদেহ নিতে দুর্ভোগের যেন শেষ নেই এলাকাবাসীর। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খোলসি ও জিয়ানপুর ইউনিয়নের প্রায় 15টি গ্রামের 20,000 মানুষ ব্যবহার করে খুর্দ সাতিয়ান এই কবরস্থানটি। 180% জমির উপর এই কবরস্থান স্থানীয় মুসলমানদের জন্য উন্মুক্ত। বিলের পাশে এই কবরস্থানে চলাচলের রাস্তা না থাকায় বিপাকে পড়তে হয় লাশ নিয়ে। বর্ষার মৌসুম কিংবা সামান্য বৃষ্টিতে চলাচলের কোনো ব্যবস্থা থাকে না এখানে। আমাদের এলাকায় অনেক বড় একটা গোরস্থান আছে, সেখানে আমরা কোনো লাশ নিয়ে বর্ষাকালে যাইতে পারি না। বর্ষাকালে যাইতে হলে নৌকায় যেতে হয়, আর শুকনাকালে ভালো হলে খাটিয়ে নিয়ে যাইতে পারি না। এর জন্য একটা রাস্তার প্রয়োজন। মুর্দার লাশ এটা আনার ক্ষেত্রে 5-4 জন মানুষ যদি আমরা হাঁটতেই না পারি, লাশটা আনা আমাদের জন্য কষ্ট। গোরস্থানের পাশে একটা বিল, এই বিলের পাশ দিয়ে একটা রাস্তা হলেই বর্ষা মাসের লাশ নিয়ে যাওয়াটা একটা সুবিধা। অত্র এলাকার জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে জোর আবেদন করছি, যাতে আমাদের রাস্তাটা অতি শীঘ্র করে দেওয়া হয়। করে দেওয়া হলে এলাকার লোকজন অনেক উপকৃত হবে। কবরস্থানে যাতায়াতের রাস্তাটির কাজ দ্রুত শেষ করে ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসীর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের জন আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিস শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফিরোজ আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ডক্টর শাহজাহান সাজু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ ইসহাক দুলালের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করে তা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর ছেলে ইমরান হোসেন হিমেল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মিথ্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ইসহাক দুলালকে দ্রুত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। ঢাকার শাহজাহানপুর থানায় করা এই বিশেষ মামলায় বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরেন ভুক্তভোগীর ছেলে। মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের জন্য আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন তিনি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেজেট কমিউনিটি রূপায়ণ সিটির উত্তরায় আভিজাত্যের প্রতীক স্কাই ভিলা লাউঞ্জে গ্রাহকদের জন্য আয়োজন করা হয় একটি স্মরণীয় অনুষ্ঠান গজল নাইট।
শিল্পী আরিফুল ইসলাম মিঠুর মধুর গলায় গাওয়া গজলের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছিলেন অতিথিরা। গজল সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা বলেন, রূপায়ণ সিটি এমন এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে যা তাদের জীবনে এক নির্মল প্রশান্তির পরশ এনে দিয়েছে। রূপায়ণ সিটি কেবলমাত্র একটি বাসস্থান নয়, বরং একটি কমিউনিটি যেখানে সবাই একসাথে হাসি খুশিতে সময় কাটাতে পারে। রূপায়ণ গ্রুপের মার্কেটিং পরিচালক অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ গ্রুপ বিশ্বাস করে সংস্কৃতির বিকাশ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে সংস্কৃতি সন্ধ্যা ভাগ করে নিতে পেরে আনন্দিত। এবার খেলার খবর। ক্রিকেট বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এই ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র 53 রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে 40 বল এবং 5 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় বলেই মাত্র 4 রান করে সাজ করে ফেরেন সুবর্ণা এবং 1 রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোয়া। 3 নম্বরে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে আউট হন জুয়াইডিয়া ফেরদৌস। 4-এ ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। 16 রান করে সাদিয়া আউট হলে 12 রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও। ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জান্নাতুল মাওয়ার 5 রান এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত 9 রানে ভর করে 40 বল এবং 5 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের বিরুদ্ধে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। জুলাই ঘোষণাপত্রের জন্য মতামত আহ্বান করল সরকার, জানাতে হবে 23 জানুয়ারির মধ্যে। ভ্যাট ও মুদ্রানীতি নিয়ে উদ্বেগ বিএনপির, কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালেন ফখরুল। এবং চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি বললেন জামায়াতের আমির, বৈষম্য দূর করার অঙ্গীকার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।